আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদী আমলের সংকট উত্তরণে কাজ চলছে। সরকারের 6 মাস পূর্তির সংবাদ সম্মেলনের রিসভি, ফ্যামিলি কার্ড সহ উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের মাঝে আশার সঞ্চার। দেশে জঙ্গি সংগঠন আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমান নির্ভর। স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষ্য প্রমাণের অভাবে ছাড়া পাচ্ছে সিরিজ বোমা হামলার আসামিরা। প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের রাজকীয় আমন্ত্রণ। ক্রাউন প্রিন্সের চিঠি তারেক রহমানকে পৌঁছে দিলেন দেশটির রাষ্ট্রদূত। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ, যে কোনো দিন রায়। গণতন্ত্রের পথ সংকুচিত হয়ে আসছে, আশঙ্কা নাহিদ ইসলামের। জ্বালানি নিয়ে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে হঠকারিতা বলছে সরকার। এবং সরকারি প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ ব্যবহারের সিদ্ধান্ত বাধ্যতামূলক হচ্ছে অটোরিকশার রেজিস্ট্রেশন। রাজধানীতে মাসিক ভাড়ায় ব্যবসার সুযোগ পাবে হকাররা, দক্ষিণের প্রশাসক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। সামাজিক সুরক্ষা, অবকাঠামো, শিক্ষা সহ সব ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ সরিয়ে গেল 6 মাসে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সব শ্রেণীর মানুষকে যুক্ত করার কাজ করছে সরকার। সে লক্ষ্যে জনকল্যাণমূলক কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়নের পরিবেশ তৈরি করা হয়েছে। সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী উপদেষ্টারা আরও বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা থেকে সরকার প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করেছে। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, এ নিয়ে বিরোধী দলের যে কোনো যৌক্তিক প্রস্তাব গ্রহণ করা হবে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। লেখা হয়েছে বিএনপিকে নিয়ে ইমাজিন টাইগার। সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন মন্ত্রী উপদেষ্টারা। মূলত 180 দিনে সরকারের নেয়া নানা পদক্ষেপ, উন্নয়ন কর্মকাণ্ড, অর্জন আর আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। শুরুতেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গেল 6 মাস সরকারকে পতিত স্বৈরাচারে রেখে যাওয়া জঞ্জাল সরাতেই বেশি সময় ব্যয় করতে হয়েছে। এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছে। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার তিনি চেষ্টা করে যাচ্ছে। ধ্বংসস্তূপকে পরিকল্পনা মাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়ার জন্য প্রথম দিকের একটি পর্ব আমরা এখন অতিক্রম করছি। জুলাই সনদ, বিদ্যুৎ জ্বালানি সংকট নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। জ্বালানি সংকট আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। এই জুলাই জাতীয় সনদে এটা যখন বিল আকারে সংশোধনে আসবে, তখন তো আমরা সবাই এটা নিয়ে আলোচনা করতে পারবো এবং এই আলোচনায় যদি আমাদের মতের চেয়ে বেটার কোনো অভিমত আমরা পাই, হতে পারে আমরা সেটা গ্রহণ করব। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী মুখপাত্ররা জানান, জনগণের কাছে দায়বদ্ধতা থেকে সরকার প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে। জনগণের প্রতি রাষ্ট্র যেমন দায়বদ্ধ, জনগণের দায় দায়িত্ব রাষ্ট্রের প্রতি আছে, রাষ্ট্র দায় দায়িত্ব জনগণের প্রতি আছে। ফলে রাষ্ট্র তার সাধ্য সামর্থ্য অনুযায়ী শেষ পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী পেশার জনগণের পাশে থাকবে। জনগণের সে আস্থা এবং বিশ্বাসকে ধারণ করে বর্তমানে আমাদের যে সরকার, সেটি বারবার জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে গিয়ে চলেছে। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, মানবিক, নিরাপদ, মেধাভিত্তিক এবং কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান, জনপ্রশাসন সংস্কারে সরকার শীঘ্রই কমিশন করতে যাচ্ছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ভঙ্গুর প্রতিষ্ঠান মেরামত আর ধুঁকতে থাকা অর্থনৈতিক সংকট সামাল দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সূচনার মধ্য দিয়ে কেটেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম 6 মাস। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সুদ সহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ এবং বিভিন্ন খাতে ভাতা প্রবর্তন,
মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। দেশব্যাপী নদী ও খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে দিচ্ছে নতুন বার্তা। তবে উত্তরাধিকার সূত্রে পাওয়া খাদের কিনারায় থাকা অর্থনীতি ও গ্যাস বিদ্যুতের সংকট আর জননিরাপত্তা নিশ্চিত করা নিয়ে রয়েছে অস্বস্তি। এসব খাতে উন্নতি করাই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের 6 মাসের পথচলা নিয়ে মইনুল হাসানের আরও একটি রিপোর্ট। পাহাড়সম সমস্যার বিপরীতে আকাশসম প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাসের প্রাপ্তি অপ্রাপ্তির মূল্যায়ন করা কতটা বাস্তবসম্মত, এমন প্রশ্ন নিয়ে 6 মাস পূর্ণ হল বিএনপি সরকারের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চলতি বছরের 17 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। ভোটের কালি হাত থেকে মোছার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করে নতুন সরকার। অগ্রাধিকার নির্ধারণ করে 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্যাবিনেট। দায়িত্ব নেয়ার 6 মাস পূর্ণ হওয়ার আগেই গেল 10 মার্চ সুবিধাবঞ্চিত নারীদের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে ফ্যামিলি কার্ড বিতরণের সূচনা হয়। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মীয় গুরুদের মাসিক সম্মানী প্রদান করছে সরকার। সরকার গঠনের প্রথম সপ্তাহেই সারা দেশের 13 লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুদসহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়। কৃষিকে অগ্রাধিকার ও কৃষকের স্বার্থ রক্ষায় কৃষক কার্ড চালুর মাধ্যমে গোটা কৃষি ব্যবস্থাপনাকে আনা হয়েছে ডিজিটাল কাঠামোর আওতায়। কার্ড দেব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে আবারও নদী খাল খনন পুনর্খননের সূচনা করেন তারেক রহমান। এটিকে কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিবর্তনের নতুন স্বপ্নের যাত্রা হিসেবে দেখা হচ্ছে। একটা খাল খনন হবে, সেই খালের সঙ্গে আরেকটা খালের সংযুক্তি, একটা নদীর কানেক্টিভিটিটা কি হবে, এটা আমরা প্রায়োরিটি দিয়েই আমরা এই প্রোগ্রামগুলো হাতে নিই। দায়িত্ব নেয়ার প্রথম বছরে নতুন সরকারের হজ ব্যবস্থাপনা হাজিদের কাছে প্রশংসা পায়। আগামী বছরের জন্য সাধারণ হজ যাত্রীদের বিমান ভাড়াসহ আনুষাঙ্গিক খরচ কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়, যা ধর্মপ্রাণ মুসল্লিদের হজ পালনের স্বপ্নকে পূরণ করতে অনেকটা সহায়ক হবে। আগামী 16 ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ। বিদেশে উচ্চশিক্ষার জন্য মেধাবী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি সুবিধা বাড়ানো হয়েছে। তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত ও সরকারের সহায়তা দিতে গেল 14 জুলাই জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু কিশোর প্রতিভা খুঁজে বের করতে এবং স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া প্রতিভা বিকাশে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে সরকারের নতুন 20 স্পোর্টস কার্যক্রম। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। স্বাস্থ্য খাত তারেক রহমান সরকারের অন্যতম অগ্রাধিকার। স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। বিগত সরকারগুলোর অবহেলায় প্রাণঘাতী রূপ নেয়া হামে শিশু মৃত্যু রোধ করতে জরুরি ভিত্তিতে টিকা সংগ্রহ করে দেশব্যাপী টিকাদান কর্মসূচি চালু করা হয়। বন্ধ থাকা আন্তর্জাতিক শ্রমবাজার চালু করতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার। এর সুফল হিসেবে মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় চালুর খবরও এসেছে। বন্ধ কলকারখানা পুনরায় চালু করতে এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের জন্য 60,000 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার মাধ্যমে রাজধানীর ভয়াবহ যানজট নিয়ন্ত্রণে বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এবং এর কিছুটা সুফলও পাওয়া যাচ্ছে। ঢাকার চারপাশের নদীপথকে চালু করতে নেওয়া হয়েছে পরিকল্পনা। 5 বছরের মধ্যে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের কাজ চলছে জোরে সোরে। প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের
মেট্রো রেল ও ট্রেন ভ্রমণে ভাড়ার উপর 25% ছাড় দেওয়ার ঘোষণা সাধুবাদ পেয়েছে সর্বমহলে। দেশের প্রান্তিক ও অতি দরিদ্র 55 লাখ পরিবারকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বছরের 6 মাস 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল দেয়া হচ্ছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকট শুরু থেকেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারের। সংকট সমাধানে নতুন গ্যাসকূপ খনন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে হাত দেয়া হয়েছে। অর্থনৈতিক সংকট যেটা সেটাকে কাটিয়ে ওঠার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কূটনৈতিকভাবে বাংলাদেশের আগের যে একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে ঢোকার একটা অবস্থা ছিল সেটা থেকে বেরিয়ে আসেন। এরপরেই যদি আসেন সেটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা। প্রধানমন্ত্রী ঘোষিত দেশের প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা এবং পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণের কার্যক্রম এখন শুরুর অপেক্ষায়। প্রথম 6 মাসে যতখানি করা সম্ভব, যা যা কিছু শুরু করা সম্ভব সবকিছু করা হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং জাতীয় দলের খেলোয়াড়দের সম্মানী প্রদানে ক্রীড়া কার্ড কার্যক্রম শুরু করেছে বিএনপি সরকার। ফ্যাসিবাদী সরকারের 1.5 দশকের দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থ পাচার, সুশাসনের অভাবে ভঙ্গুর অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত প্রতিটি প্রতিষ্ঠান পুনর্গঠনের সূচনা করে তারেক রহমান সরকার জনমনে আশার সঞ্চার করতে পেরেছে বলে মনে করেন ক্ষমতাসীন দলের নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জঙ্গি সংগঠন আল কায়েদা বাংলাদেশে ঘাঁটি করার চেষ্টা করছে। জাতিসংঘের এমন সতর্কতাকে আমলে নিচ্ছে না সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, অনুমান নির্ভর প্রতিবেদনে ব্যবস্থা নেওয়া যায় না। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, জনপ্রত্যাশা অনুযায়ী এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। তিনি দাবি করেন, সরকারের 180 দিনে বেশ কিছু প্রশংসনীয় কাজ হয়েছে। বিদ্যুৎ জ্বালানি সংকট মেটাতে নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী। হঠাৎ কারা এসব করছে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এর মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল সতর্ক করেছে যে বাংলাদেশে আল কায়েদার ভারতীয় শাখা নেটওয়ার্ক স্থাপনের চেষ্টা করছে। এতে এক ধরনের সন্দেহ, সংশয় তৈরি হয়েছে। এ বিষয়ে সরকার কি ভাবছে, এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, তবে আরও সময় প্রয়োজন। আমরা তো সবসময় বলবো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। বিএনপির এই প্রভাবশালী মন্ত্রী বলছেন, 180 দিনে অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তাঁর সরকার, তবে বিদ্যুৎ জ্বালানি সংকট কিছুটা ভোগাচ্ছে, যেটার সমাধানে আরও 2টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, দেশীয় গ্যাস উত্তোলন বাড়ানো সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মহেশখালী একটা সার্টেন জায়গায় সিলেকশনের জন্য জরিপ চলছে এবং সিদ্ধান্ত হয়েছে এখানে G2G ভিত্তিতে আরও একটি FSRO, 2টা FSRO নির্মাণ করা হবে। এখানে আমরা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মানে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন। দেশের অভ্যন্তরে এবং অনশোরে গ্যাসের অনুসন্ধান কার্য শুরু হয়েছে। তাতে করে আগামী কয়েক বছরের মধ্যে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা আমাদের নিজস্ব সম্পদেই এই গ্যাসের সমস্যাটা সমাধান করতে পারব। স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর পরিবর্তন হচ্ছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। আমিও গুঞ্জন শুনতেছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আজ 17ই আগস্ট। 21 বছর আগে 2005 সালের এই দিনে জঙ্গি সংগঠন জেএমবি 63টি জেলায় একযোগে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাদের শক্তি সামর্থ্যের
জানান দেয়। ওই ঘটনায় সারা দেশে 159টি মামলা হলেও সাক্ষ্য প্রমাণের অভাবে অধিকাংশ মামলাতেই খালাস পান আসামিরা। বেশ কিছু মামলা এখনও উচ্চ আদালতে বিচারাধীন। শীর্ষ জঙ্গিদের ফাঁসি কার্যকর এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গি দমন করা সম্ভব হলেও থেমে নেই তাদের তৎপরতা। জঙ্গিরা ভিন্ন নামে আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মনে করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রিপোর্ট করছেন হুমায়ুন চিশতি। 2005 সালের 17 আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে আত্মপ্রকাশ করে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। ওই দিন বেলা 11টা থেকে 11:30টার মধ্যে মুন্সিগঞ্জ বাদে দেশের 63 জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার 64 স্থানসহ 450 স্পটে প্রায় 500 বোমার বিস্ফোরণ ঘটায় তারা। ওই হামলায় নিহত হন 2 জন, আহত হন 2 শতাধিক মানুষ। একসাথে কোনো দেশের এতগুলো জায়গায় সমন্বিতভাবে হামলার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। সেদিন নিজেদের একটি প্রচারপত্র বা লিফলেটও ছড়িয়ে দিয়েছিল তারা। ওই ঘটনায় তখন সারা দেশে 159টি মামলা হয়। তবে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের অভাবে শতাধিক মামলায় আসামিরা ছাড়া পান। কিছু মামলা এখনও বিচারাধীন। দীর্ঘ কারাবাসের পর এখন অনেক আসামি জামিন পাচ্ছেন। বিচারের জন্য যে সমস্ত সাক্ষ্য প্রমাণ হাজির করা দরকার, এই ধরনের সাক্ষ্য প্রমাণ আমাদের আদালতে উপযুক্তভাবে তুলে ধরতে পারেনি। ফলশ্রুতিতে এই মামলাগুলোর কার্যকর বিচার করাও সম্ভব হয়নি। বড় একটা অংশের মামলা খালাস হয়ে যায়। বেশ কয়েকটা মামলা হাইকোর্টে এসে তারা জামিন লাভ করেন। একটা বা দুটো মামলা আপিল বিভাগে গিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধেও জামিন লাভ করেন। আবার যদি রাষ্ট্রপক্ষ মনে করে এগুলো শুনানি করে জন্য আনতে পারে, কিন্তু মামলার মেরিটে তেমন কিছু নাই। ওই বছরের 14 নভেম্বর ঝালকাঠিতে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় নিহত হন জ্যেষ্ঠ বিচারক জগন্নাথ পাড়ে ও সোহেল আহমেদ। হত্যার ওই ঘটনায় 2006 সালের 29 মে শায়েখ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই সহ 7 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। 2007 সালের মার্চে আসামিদের ফাঁসির রায় কার্যকর করা হয়। শীর্ষ জঙ্গিদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তখন জঙ্গিবাদের একটি অধ্যায় শেষ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে এরপর জেএমবি পুরনো ও নতুন দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে। পুরনো জেএমবি সুপ্ত থাকলেও গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার মধ্য দিয়ে শক্তি সামর্থ্যের জানান দেয় নব্য জেএমবি। এরই মধ্যে আনসার আল হিন্দাল সার্কিয়া, ইমাম মাহমুদের কাফেলা এবং সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল আর্মি নামের জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে উঠলেও তাদের দমন করা সম্ভব হয়। এদিকে ঢাকা ও এর আশপাশের একাধিক জায়গায় কয়েক মাসের মধ্যে বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের একাধিক ঘটনায় জঙ্গিবাদের বিষয়টি আবারও আলোচনায়। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়দার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবু এসব ঘটনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ভালো বার্তা দেয় না বলেই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের রাজকীয় আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করে সৌদি প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণপত্র তারেক রহমানের হাতে তুলে দেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়া। চিঠিতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের আগ্রহ প্রকাশ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স। একই সাথে কূটনৈতিক মাধ্যমে সমন্বয় করে সুবিধাজনক সময়ে তারেক রহমানকে দ্রুত এই সফরের সূচি নির্ধারণের আহ্বান জানান মোহাম্মদ বিন সালমান। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলা রায়ের জন্য অপেক্ষমান রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন আর খালাস চেয়েছেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরা। হুমায়ুন চিশতির আরও একটি রিপোর্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ, সাধারণ সম্পাদক নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক শেখ ইনানের বিরুদ্ধে এবছরের 22 জানুয়ারি জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়।
আসামিরা সবাই পলাতক। অভিযুক্তদের সর্বোচ্চ সাজা চেয়ে গত বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। এদিন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর পাল্টা যুক্তি উপস্থাপন করে প্রসিকিউশন। অ্যাপিলেট ডিভিশন বলেছেন এই আইনের ব্যাখ্যা করে যে ট্রাইব্যুনালের কাছে যদি আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে তাদেরকে ডেথ সেন্টেন্স দিতে হবে। যদি ডেথ সেন্টেন্স ছাড়া অন্য কোনো সেন্টেন্স দিতে হয় তবে অবশ্যই তার কারণ ব্যাখ্যা করতে হবে যে কেন এটা দেওয়া হলো। অর্থাৎ আমরা আজকে এই আর্গুমেন্টটাই করেছি যে এই সকল আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে আগামী যে কোনো দিন রায়। আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে পারেনি দাবি করে খালাস চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীরা। বেকসুর খালাস চাচ্ছি অনারেবল ট্রাইব্যুনালের কাছে, যেহেতু প্রসিকিউশন বিয়ন্ড রিজনেবল ডাউট পর্যন্ত প্রমাণ করতে পারেনি। আমার আসামি আরাফাত বা কি বলে ওবায়দুল কাদের বাহাউদ্দিন আজমকে জড়িত করে কোনো সাক্ষ্য দেয়নি যে তারা গুলি করেছে, তারা মেরেছে, তারা হত্যা করেছে। এদিন জুলাই গণ আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে নতুন আরেক মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনের একটা সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক তাকে প্রশ্ন করার নামে কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা বলেছিলেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে সরকার হঠকারিতা বলছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বিরোধী দল সংসদ এবং সংসদের বাইরে কথা বলবে, সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। রাজধানীতে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত গণমাধ্যম কর্মীদের চোখে রক্তাক্ত জুলাইয়ের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণতন্ত্রের পথ সংকুচিত হয়ে আসছে বলে শঙ্কা প্রকাশ করে নাহিদ বলেন, ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনে দমন-পীড়নের পথ তৈরি করছে সরকার। গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। আমরা যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎ কে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের, তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা। সরকারের প্রধানের সর্বোচ্চ জায়গা থেকে গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক ভাবে আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হঠকারিতা। তো কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে এবার সরকারি প্রতিষ্ঠান সৌর বিদ্যুতে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি সরকারি অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে বলে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি জানান, সারা দেশে ব্যাটারি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। চার্জ দিতে হবে শুধুমাত্র সৌর বিদ্যুতে। রাজধানীর 8টি জোনে 8 রঙের অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি অর্থবছরই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে বলেও জানান প্রতিমন্ত্রী। মাহবুব কবির চপলের আরও একটি রিপোর্ট। ক্রমাগত বিদ্যুৎ সংকট ভাবিয়ে তুলেছে সরকারকে। দৈনিক 16,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে সর্বোচ্চ 13,000 মেগাওয়াট। এমন পরিস্থিতিতে প্রতিদিন অন্তত 3,000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনা করেছে সরকার। সেই লক্ষ্যে সরকারি অফিসগুলোতে সৌর বিদ্যুৎ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই এসব প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানো শুরু হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানি সরকারের যে সিদ্ধান্ত, রুফটপে সৌর বিদ্যুতের মাধ্যমে, নেট মিটারিং এর মাধ্যমে নিজেদের বিদ্যুৎ ব্যবহার এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার ব্যাপারে আমার মনে হয় যে এই মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানান, শুধু সরকারি অফিস নয়, দেশের সব ব্যাটারি চালিত অটোরিকশাকে সৌর বিদ্যুতে চার্জ দিতে হবে, না হলে গুনতে হবে জরিমানা। তাদেরকে আনা হবে রেজিস্ট্রেশনের আওতায়। ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসেছি। যে তারা যে রিচার্জ করবে, এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে। তিনি জানান, ঢাকা শহরকে 8 জোনে ভাগ করা হবে, প্রতি জোনে আলাদা রঙের অটোরিকশা চলাচল করবে। আর ঢাকাকে আমরা একটু সুন্দরভাবে সাজানোর জন্য 8টা জোনে আমরা বিভক্ত করছি। একটি জোনের
ই রিক্সা বা ইলেকট্রিক রিক্সা আরেকটি জোনে যেতে না পারে, জিও ফেন্সিং এর আওতায় এটা আমরা নিয়ে আসবো। এ সংক্রান্ত বিধিমালা দ্রুতই চূড়ান্ত করা হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। এককালীন 5,000, বাৎসরিক নবায়ন ফি 2,500 ও মাসিক ব্যবসা পরিচালনা ফি 3,000 টাকায় রাজধানীতে হকাররা ব্যবসা করার সুযোগ পাবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ বিষয়ে চূড়ান্ত নীতিমালা আগামী 2 সপ্তাহের মধ্যে জানানো হবে বলেও জানান তিনি। সিটি কর্পোরেশনের আয়োজনে হকার ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রশাসক জানান, রাজধানীতে প্রতিটি এলাকা ভিত্তিক হকারদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করছে সরকার। যত্রতত্র হকার বসে যাচ্ছে। আজকে শুধু মেন কিছু এলাকা না, আমি বলবো ঢাকা শহরে এমন কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ডে আজকে হকার নাই। ফুটপাথে জায়গা পাওয়া গেছে, 3-4টা টুকরি নিয়ে বসে গেলেন, বাস ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেল। ঢাকা শহরে আজকে পরিচ্ছন্ন রাখাটা আমাদের একটা অসম্ভব হয়ে পড়েছে হকারদের কারণে। রেজিস্ট্রেশন পাওয়ার পরে আমরা ইমিডিয়েট 2 সপ্তাহের মধ্যে আমরা চাই যে এটাকে একটা সিস্টেমের মধ্যে আনতে। চলতি বছরই নবম পে স্কেল দেয়া হবে বলে আবারও জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে এই সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এই কথা বলেন। কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো, যখন ফাইনাল হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করবো। দিনের এটা তো সময় মতো হবে, হ্যাঁ হবে, অবশ্যই হবে, এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? চীনা জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে দেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের আধুনিকায়নে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 2 দেশের অভিজ্ঞতা ও সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগাতে পারলে টেক্সটাইল খাতের রপ্তানি দ্বিগুণ করা সম্ভব বলে মনে করেন তিনি। সকালে রাজধানীর ফার্ম গেইটে চীন বাংলাদেশ টেক্সটাইল কনফারেন্সে এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রী। আওয়ামী লীগ সরকারের সময় প্রশিক্ষণের নামে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয় বলেও অভিযোগ করেন তিনি। বাণিজ্য মন্ত্রী জানান, বর্তমান সরকার চীনে পাট রপ্তানি বাড়ানোর পরিকল্পনা করছে। জুট অ্যান্ড টেক্সটাইল মিনিস্ট্রির আন্ডারে অনেকগুলি ভোকেশনাল সেন্টার, এগুলি বেশিরভাগই করা হয়েছে রাজনৈতিক অভিলাষ পূরণের জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিশেষত চাইনিজ কারিকুলামের সাথে এটাকে অ্যালাইন করতে চাই। আমরা দেখতে চাই আমাদের এখানের একটা প্রপার রিভিউ করে যে আমাদের কারিকুলামগুলি কোন জায়গায় আছে। বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে ভিসা নীতি আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ হলে দেশি বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ আরও বাড়বে। রাজধানীর বনানীতে একটি হোটেলে শিক্ষা বিষয়ক সেমিনারে মন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। আগামীর বাংলাদেশ করতে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। আর এই লক্ষ্য অর্জনে মানসম্মত শিক্ষা পদ্ধতি ও শিক্ষকদের প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। অনেক সময় ধরে আমাদের শিক্ষক নেই। ধরুন প্রাথমিক স্কুলে 32,000 হেডমাস্টার নেই 2017 সাল থেকে, এখন 38,000 হেডমাস্টার নেই। সেটা মামলা আমরা নিষ্পত্তি করেছি। আমাদের কলেজের শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটাকেও আমরা অ্যাড্রেস করছি। সবচেয়ে বেশি আমরা অ্যাড্রেস করব কোয়ালিটি এডুকেশন, টিচার্স ট্রেনিং, সেগুলি হচ্ছে আমাদের মূল পথ। টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সকালে জলাবদ্ধতা আরও বেড়েছে। নগরীর রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, কাপাসকোলা, কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান পানি দেখা দিয়েছে। বিভিন্ন সড়কে জল জটের কারণে ধীর গতিতে চলছে যানবাহন। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, গত 24 ঘন্টায় চট্টগ্রামে 189 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 81 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের প্রভোস্ট
ডক্টর ইলিয়াস আল মামুনকে আজীবনের জন্য প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে ছাত্র শিবির ঢাবি শাখা। মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেন, একজন শিক্ষার্থীকে অবরুদ্ধ করে মানসিক নির্যাতন করার পাশাপাশি মিথ্যা জবানবন্দি আদায় করেছে অভিযুক্ত প্রভোস্ট। এছাড়া ছাত্রদল নেতাদের সহায়তায় ওই শিক্ষার্থীর উপর হামলার অভিযোগও করেন শিবির নেতারা। সংবাদ সম্মেলনে সিসিটিভির ফুটেজ এবং ভিডিও এভিডেন্স দেখে শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রদলের চিহ্নিত ক্যাডারদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। এবার অর্থ সংবাদ। বাংলাদেশের তরুণদের মধ্যে অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে সার্কেল নামে যাত্রা শুরুর ঘোষণা করেছে রবি আজিয়াটা পিএলসি। এর মধ্য দিয়ে 16 বছরের আস্থা, সম্পৃক্ততা ও অর্থবহ গ্রাহক সংযোগের যাত্রা নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। ঢাকার সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ড সার্কেল উন্মোচন করে রবি আজিয়াটা পিএলসি। অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, 16 বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম বদলালেও মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। এ সময় বক্তারা বলেন, পরিবর্তিত ডিজিটাল বাস্তবতা এবং মানুষের ক্রমবর্ধমান সংযুক্ত জীবনধারার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে সার্কেল। এতে এয়ারটেলের তারুণ্য কেন্দ্রিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে আরও উন্নত ডিজিটাল সক্ষমতা, পরিবর্তিত সেবা এবং ভবিষ্যৎমুখী নানা উদ্যোগ। দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। 2021 সালের এই দিনে 83 বছর বয়সে মারা যান বিশিষ্ট এই ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা। মৃত্যুর আগে দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন শূন্য থেকে গড়ে ওঠা এই ব্যবসায়ী। প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রয়াত আনোয়ার হোসেন নতুন প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তরিক ইসলামের রিপোর্ট। এর কাছে নত নাহি কুড়ি শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। আনোয়ার হোসেন ছিলেন দেশের স্বনামধন্য আনোয়ার গ্রুপের চেয়ারম্যান। 1945 সালে বাবা রহিম বক্স মারা যাওয়ার পর মাত্র 8 বছর বয়সে পারিবারিক ব্যবসার হাল ধরেন 1938 সালে জন্ম নেয়া আনোয়ার হোসেন। বাবার ৫ম মৃত্যুবার্ষিকীতে সে সময়ের কথা স্মরণ করেন আনোয়ার হোসেনের বড় ছেলে ও আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন। খুব প্র্যাকটিক্যাল লোক ছিলেন, ব্যবসার থেকে বেশি উনি মানুষকে বুঝতেন, মানুষের নিডটাকে সাংঘাতিকভাবে অ্যাসেস করতে পারতেন। উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট। উনি নিজেই একটা ইউনিভার্সিটি। বাবা আনোয়ার হোসেনের হাত ধরে ধীরে ধীরে প্রসার লাভ করে আনোয়ার গ্রুপ। 1968 সালে গড়ে তোলেন আনোয়ার সিল্ক মিলস। দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে মালা শাড়ি। সেই 50s 60s থেকে মালা শাড়ি, আমরা মালা শাড়ি বানানো বন্ধ করেছি 80s-এ। এখনো লোকজন আমাদেরকে বলে আনোয়ারের মালা শাড়ি গ্রুপ বলে। মানোয়ার হোসেন জানান, শূন্য থেকে ধীরে ধীরে শিল্প গ্রুপ গড়ে তোলেন মা ভক্ত আনোয়ার হোসেন। শিল্প খাতে বিশেষ অবদানের জন্য অর্জন করেন দেশি বিদেশি সম্মাননা। ওনাকে কে একবার জিজ্ঞেস করছে যে মা কি, মাকে আপনি এত ভালোবাসেন, মাকে ডিফাইন করেন। তিনি বলে ফেললেন এবং এর থেকে সিম্পল উত্তর আমি আমার লাইফে আর পাইনি, যে মা তো মাই। বাবা আনোয়ার হোসেনের হাতে গড়ে ওঠা আনোয়ার গ্রুপের 36টি প্রতিষ্ঠানে কর্মরত আছে 22,000-এর বেশি মানুষ। বাবা কোনো মিটিং না বলে শুরু করতেন, সবসময় হ্যাঁ বলে শুরু করতেন, মানে পজিটিভ মোডে সবাইকে রাখার চেষ্টা করতেন, তারপরে ডিসিশন হতো। তো উনি সবসময় বলতেন উনি সব থেকে সিম্পল ডিসিশন যেটা সেটা নিতেন। দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখা আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট মার্কেটিং ব্যক্তিত্ব, শিল্পপতি ও মানবিক আনোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা। মানুষ তো ধরো না, মানুষ হয়ে পয়দা হয়েছে, গরিব হয়ে পয়দা হয় নাই। ওর সাথে খারাপ ব্যবহার করা তো উচিত না। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 4-5 দিন আগে
চট্টগ্রামে আগামী 23শে অগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে 55তম জশ্নে জুলুস। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই জশ্নে জুলুস অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে নগরীর লালখান বাজার কপার চিমনিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। সংবাদ সম্মেলনে জানানো হয় 1974 সাল থেকে চট্টগ্রামে জশ্নে জুলুসের আয়োজন করা হচ্ছে। 23শে অগস্ট সকাল 8টায় 16 শহরের আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে জশ্নে জুলুস শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে গিয়ে শেষ হবে। এতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা। অবৈধভাবে সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়ানো স্লিপার কোচ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে বিআরটিএ। রাজধানীর গাবতলী ও আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে 8টি বাস ডাম্পিংয়ে পাঠায় সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অনুমোদনহীন বাস তৈরির অভিযোগে কারখানা মালিককে 2 লাখ টাকা জরিমানা এবং গ্যারেজ সিলগালা করে দেওয়া হয়। বিআরটিএর কর্মকর্তারা জানিয়েছেন, সড়কে অবৈধ স্লিপার বাসের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই যে স্লিপার বাস, এটা একটা মরণ ফাঁদ, কারণ এটা আমাদের বিনা অনুমতিতে তারা গাড়ির পরিধি বাড়াচ্ছে, তাদের গাড়ির লম্বায় বাড়াচ্ছে এবং যাতে ভারসাম্য হারাচ্ছে। এ কারণে রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে, মানুষের জীবনহানি হচ্ছে, সম্পদের হানি হচ্ছে। তো এই যে স্লিপার বাসগুলো, এইটাও লোকালি এইসব ওয়ার্কশপগুলোই করতেছে যাদের কোনো অনুমোদন নেই এবং স্লিপার বাসগুলোরও অনুমোদন নেই। তা আমরা চাচ্ছি যেখানে তৈরি হচ্ছে এরা যেন কোনোভাবে স্লিপার বাস, এই অননুমোদিত স্লিপার বাস তৈরি না করে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলের শীর্ষ নেতাদের পাশাপাশি ছাত্রদের পাশে রাখতেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। মুন্সিগঞ্জে বেগম জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে ছাত্রদল আয়োজিত কর্মসূচি শেষে তিনি এ কথা বলেন। পরে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আমরা দোয়া করেছি এবং সেটা হাতে নিয়েছি যাতে করে মহান রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে জান্নাতের সর্বস্থানে অধিকার করেন। মানুষ যখন চলে যায় তার সবকিছু বন্ধ হয়ে যায়, তার আমলনামা আর কিছু থাকে না। তার আমলনামা থাকে সেটা সৎ গাছ দাঁড়িয়া, গাছ হলো একটা সৎ গাছ দাঁড়িয়া। এবার খেলার খবর। ক্রীড়াঙ্গনে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্সের ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে 13টি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে ফেডারেশনগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে 1244 কোটি টাকার সিড মানি অনুমোদনের কথাও জানান প্রতিমন্ত্রী। দুর্নীতি বা অনিয়মে জড়িত থাকার প্রমাণ মিললে শাস্তির পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া প্রতিটি ফেডারেশনকে 5 বছরের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ক্রীড়া ভাতাপ্রাপ্ত খেলোয়াড়দের পারফরম্যান্স 4 মাস পর পর মূল্যায়নের জন্য ফেডারেশনগুলোকে পরামর্শ দেন তিনি। কোনো স্পোর্টসে কেউ যদি কোনো অনিয়ম, কোনো প্রকার দুর্নীতি কারো বিরুদ্ধে যদি প্রমাণিত হয়, তার বিরুদ্ধে শুধু আমরা ফেডারেশন ভিত্তিক কোনো ব্যবস্থা নিব না বা আমাদের এনএসসি থেকে শুধু ব্যবস্থা নিব না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পর্যন্ত নেওয়া হবে। কারণ আমরা স্পোর্টসকে টোটালি দুর্নীতি মুক্ত, অনিয়ম মুক্ত রাখতে চাই। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকটা স্মরণীয় হলো না বাংলাদেশের ক্লাব রাজশাহী স্টার্সদের। সোমবার মালয়েশিয়ার লিকা স্টেডিয়ামে শক্তিশালী ভারতের ইস্ট বেঙ্গলের কাছে 4-0 গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। ম্যাচের 9 মিনিটে পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে দেশের প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে অংশ নেওয়া রাজশাহী স্টার্স। প্রথমার্ধেই আরও 2 গোল হজম করে খেই হারায় আফাইদা শিউলি আজিমরা। দ্বিতীয়ার্ধে 71 মিনিটে আরও একটি গোল হজম করে তারা। আসরের প্রথম ম্যাচে বড় হারের ধাক্কায় পরের রাউন্ডের আশা কঠিন করে তুলল রাজশাহী স্টার্স। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ফ্যাসিবাদী আমলের সংকট উত্তরণে কাজ চলছে। সরকারের 6 মাস পূর্তির সংবাদ সম্মেলনের রেসিপি, ফ্যামিলি কার্ড সহ উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের মাঝে আশার সঞ্চার।
দেশে জঙ্গি সংগঠন আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমান নির্ভর। স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষ্য প্রমাণের অভাবে ছাড়া পাচ্ছে সিরিজ বোমা হামলার আসামিরা। প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের রাজকীয় আমন্ত্রণ। ক্রাউন প্রিন্সের চিঠি তারেক রহমানকে পৌঁছে দিলেন দেশটির রাষ্ট্রদূত। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ, যে কোনো দিন রায়। গণতন্ত্রের পথ সংকুচিত হয়ে আসছে আশঙ্কা নাহিদ ইসলামের। জ্বালানি নিয়ে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে হঠকারিতা বলছে সরকার। এবং সরকারি প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ ব্যবহারের সিদ্ধান্ত বাধ্যতামূলক হচ্ছে অটোরিকশার রেজিস্ট্রেশন। রাজধানীতে মাসিক ভাড়ায় ব্যবসার সুযোগ পাবে হকাররা, দক্ষিণের প্রশাসক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর A10 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/A10 বাংলা নিউজ। ধন্যবাদ।